আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, কারণ আমি ওর জন্য কাপড় খুলতে পারিনি, ওর সাথে শুতে পারিনি, ওর নোংরা সব কথা কিংবা চাহিদার সাথে তাল মেলাতে পারিনি। ওর ভাষ্য মতে আমি নাকি বরফ, অথচ বরফের মতো আচরণ করিনি। খুলে বলতে গেলে আমি কেন তার অশ্লীলতায় লজ্জা পাইনি, ছুতে গেলে গলে পড়িনি। একাধারে এতগুলো কথা বলে থামল নৈশি। গভীর শ্বাস ফেলে উল্টো দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকা আয়াতকে একবার দেখল। আয়াত শুকনো ঢিউক গিলে বলল, এবারও? আচ্ছা, তার এরপর? নৈশি ঠোঁট উল্টে বলল, অতপর আমার তৃতীয় ব্রেকআপ। আচ্ছা আয়াত, ওদের এত ডিমান্ড কেন? থাক নিশু, বাদ দে। শোন, 30 ভাইয়া আসবে আজ। কে যেন? আমার বিদেশিনী কাকির ছেলে। সরু চোখে তাকিয়ে নৈশি বলল, কোনটা? আয়াতের রাগ লাগলো। কোলের উপরে কুশনটা নৈশির মুখের দিকে ছুড়ে দিয়ে বলল, বাল, বুঝোস না? ঢং মারাস? চেতিস কেন? সত্যি মনে করতে পারছি না। দিন গেলে নিজের নামই ভুলে যাই। আর ওটা তো কবে না কবে খাওয়া একটা ক্রাশ। বছর আগে যার চোখ দেখে ফিদা হয়ে অবশেষে তোর সিঙ্গেল শিপের খাতা পুড়িয়ে প্রথমবারের মতো রিলেশনশিপে গেলি। সেই কিউট পোলাটা 30, আমার ভাইয়া। চোখ বড় বড় করে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল নৈশি। হাতের পপকর্ন সহ কুশন দুটোই নিচে পড়ে গেছে। আয়াত চোখ মুখ কুচকে বিরক্তিসূচক চ শব্দ উচ্চারণ করল। নৈশি বলে উঠল, সিরিয়াসলি? না, আমি হুদাই বলছি। মজা পাইছিস? নৈশি বসে পড়ে বলল, একটুও পাইনি, তবে এক্সাইটেড হয়েছিলাম খুব। কেন? এবারে লিখি প্রপোজ করে বসবি? না বাপ, এদেশের ছেলেরাই যে অ্যাডভান্স। রিলেশনে না যেতেই লিটনের ফ্ল্যাটে ডাকে। ফোর্সে এর জন্য ইনসেস্ট করে। এদের সাথে রিলেশনে যাওয়া যায় না। আর তোর ভাই তো ফরেনার, কলিজায় এত জোর নেই ভাই আমার। এ রে, তোর না ক্রাশ ছিল? ছিল, আছে। ক্রাশ যে কেউ হতে পারে। আমি তো 3 বাচ্চার বাপ শাহরুখ খানের উপরও ক্রাস্ট। বেটা বিয়ার তা আবার আমার বাপের বয়সী, তাই বলে কি তাকে বিয়ে করব? ব্যাপারটা তা নয়। ভালো লাগতেই পারে। তোর ভালো লাগার মায়েরে বাপ। দেখ আয়াত, আবার মুখ খারাপ করবি না। করব, তোর কি? করবি না বললাম। করতেছি, দেখ। একদম না। আয়াত জোরালো আওয়াজে বলে উঠল, বা ছি, অশ্লীল। মুখ কুচকে ফেলল নৈশি। ফিক করে হেসে দিয়ে আয়াত বলল, হ্যাঁ শোন, 30 ভাই এবার সত্যি সত্যি আসবে। হঠাৎ? দাদুমণি অসুস্থ না? কাকাই কাকিমণির সাথেই আসবে। আচ্ছা বুঝলাম, আসার পর বলিস। একবার ক্রাশকে দেখে 2 চোখ ধন্য করে আসবনি। এবার মুভি দেখ, আমিও দেখি। কতটা মিস করে গেলাম। তাজ আর তৃষ্ণা সরকার, জন্ম, বেড়ে ওঠা, বড় হওয়া সবটা বিদেশের মাটিতে হলেও প্রতি বছরের সবচেয়ে বড় ছুটিটা সে কাটায় দেশ মায়ের কোলে। ডাক্তারি পড়ছে। তার মতে উন্নত রাষ্ট্রে তার চেয়েও বেটার বড় মানুষ আছে। সেখানে সে পর্যাপ্ত দাম পাবে কিনা, কিংবা তার শিক্ষককে উপযুক্ত কাজে লাগাতে পারবে কিনা, তাই অনেকটা সময় সে এ দেশে কাটিয়েছে। দেশকে কাছ থেকে দেখেছে, জেনেছে, বুঝেছে। এবার খুব জলদি এখানে স্থায়ী হয়ে যাওয়ার পরিকল্পনা। নিজের জ্ঞানকে সে এদেশের কাজে লাগাবে। তৃষ্ণার ব্যাপারটা নৈশিকে জানানোর পর 11টা দিন কেটেছে। তৃষ্ণা বাড়ি ফিরেছে আজ সকালেই। তার আগমনের কথাটা আয়াত নৈশিকে জানায়নি। বরাবরের মতো বিকেল হতেই এ বাড়িতে চলে এলো নৈশি। বাড়ির সবাই নিজেদের মতো ব্যস্ত। সে হেলে দুলে আয়াতের রুমে চলে গেল। আয়াত ফোনে কথা বলছিল। নৈশি পিছে থেকে হুট করে বলে উঠল, কি রে? কে রে? আয়াত থতমত খেয়ে গেল। ফোনটা পড়ে যেতে নিয়েও গেল না। সামলে নিয়ে বলল, তোর দুলাব্র লাগে, কথা বলবি? মাছি তাড়ানোর মতো করে মুখের সামনে হাত নাড়ায় নৈশি। চোখ মুখ কুচকানো। বিরক্তি নিয়ে বলল, ছি, আর কয়টাকে আমার দুলাভাই বানাবি? থাক তুই, বারান্দায় গেলাম আমি। আয়াত ফের কথা বলা শুরু করলো। নৈশি বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভীষণ বাতাস, সাথে কদমের ঘ্রাণ। আকাশে সিমসাম মেঘ। ওদিকে একটা কৃষ্ণচূড়া গাছ, পুরোটা সবুজ, কেবল মাথার উপরের দিকে কিছু লাল পাপড়ি।
কি সুন্দর লাগছে তার। তার চেয়ে সুন্দর লাগছে ঠিক ওপরের ভাসমান কালচে মেঘগুলোকে। ক্ষণে ক্ষণে ডেকে উঠছে। নৈশি গায়ের ওড়না ভালো মতো পেঁচিয়ে এদিক ওদিক ঘুরল। তখনই কানে শুদ্ধ বাংলা অ্যাকসেন্টে কিছু শব্দ এসে বাড়ি খেল। এভাবে ঘুরো না মেয়ে। নৈশির কানে কথাগুলো ঘুরতে লাগলো, কালীবাড়িতে ফেলে দেওয়া একটা ছোট্ট ঝুমুরের ঝুনঝুন আওয়াজের মতো। এভাবে ঘুরো না। কেন ঘুরবে না? কোথায় ঘুরবে না? যুবতী মেয়েটা কি কারো মনে এক্কা দুক্কা খেলছে নাকি? ঘুরতে মানা করলো কেন? নাকি অন্য কিছু? এই এতটুকু কথা দ্বারা আর কত কিছু বোঝায়, কত কিছু। আওয়াজটা আবার রইল। ওপাশে ভাঙা কাজ আছে। বোঝাবুঝির কান শেষ হতেই নৈশির কল্প মস্তিষ্ক ঘুমে গেল। বাস্তবিক অর্থেই সে জেগে উঠল। সরু চোখে ওপাশের বারান্দায় তাকালো। বর্ষার ঝরোয়া হাওয়া, কদমের ঘ্রাণ আর মন মাতাল করে দেওয়া সেই নীলাভ দৃষ্টিতে হাসি দেখে নৈশির মনে শুরু হয়ে গেল আদিম খেলা। কি খেলা তা বলা বাহুল্য নয়। লোকটা কফি মগে চুমুক দিয়ে পেছনের চুলে প্রাকবেশ ব্রাশ করতে করতে রুমের ভেতরে ঢুকে গেল। তার আগে একটা কথা বলল, আবছা ঠোঁট নেড়ে। আওয়াজ হলো না। ঠোঁটের ক্ষণিকের খেলায় নৈশি বুঝতে সময় লাগলো। বুঝে আসতে গা শিরশির করা লজ্জায় সে নুয়ে পড়ল। কান হয়ে সোজা বুকে লাগলো কথাটা। প্রতিটা স্পন্দনের সাথে সমানতালে প্রতিফলিত হচ্ছে ভদ্রলোকের আওয়াজবিহীন বাক্যটা হাসিটা ভয়ঙ্কর। নৈশির মনের অভ্যন্তরে কিছু একটা ঘটল। অজানা কিছু, অনাকাঙ্ক্ষিত কিছু। মনের অতি গোপনে প্রেমসায়রে খেলে গেল জল তরঙ্গ। কানে বাজতে লাগলো রঞ্জয় ভট্টাচার্যের লেখা সেই গান, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। সময় এগোচ্ছে, দৌড়াচ্ছে। কথা শেষে আয়াত বারান্দায় এসে নৈশিকে মুগ্ধ হয়ে কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে থাকতে দেখে ভীষণ রকমের অবাক হলো। ক্ষণমাত্র আগে প্রেমিকের মুখে বলা কথাটা মনে পড়ল। এই ছিল প্রেমের রং লাল। প্রেমে পড়া মানুষের জন্য কৃষ্ণচূড়াতে মুগ্ধতা খোঁজা অতি আবশ্যক ব্যাপার। অথচ আয়াত খেয়াল করল না। নৈশির দৃষ্টি অন্যত্র। বিস্মিত আওয়াজে আয়াত বলে উঠল, নিশু কি হলো? তুই বলিসনি আমায় আজ বাড়িতে কেউ এসেছে? আয়াত লক্ষ্য করল নৈশির অন্যমনস্কতা। শুধালো, হ্যাঁ এসেছে। তাই কি হয়েছে? মরণ হয়েছে, বুঝবি না। বাড়ি যাব। তুই কি ত্রিশ ভাইয়াকে দেখেছিস? দেখেছি। কোথায়? বারান্দায়। কথা হয়েছে? না। আয়, কথা বলিয়ে দিচ্ছি। তীক্ষ্ণ চোখে তাকালো নৈশি। গম্ভীর মুখে বলল, ইচ্ছে করছে না, বাড়ি যাব। হঠাৎ কি হলো? কিচ্ছু হয়নি। দরজায় কড়া খাতে দুজনের সহযোগিত হলো। আয়াত গিয়ে দ্রুত পায়ে দরজা খুলল। ওপাশে তৃষ্ণা দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি করছো? আয়াত হেসে বলল, এমনি গল্প করছিলাম ভাইয়া, তুমিও আমাদের জয়েন করো। নৈশিও রুমের ভেতরে এলো। তৃষ্ণা এগিয়ে গিয়ে তার দিকে তাকালো। থেমে শুধালো, নাম? নৈশি একবার তৃষ্ণার দিকে তাকালো, এরপর নতমুখী হয়ে জবাব দিল, নিশিতা রহমান নৈশি। ভালো। যখন নৈশি প্রচণ্ড অস্বস্তি নিয়ে প্রতিমুখে দণ্ডায়মান পুরুষের চোখের নীল তারায় দৃষ্টিগোপন রেখে তাকাচ্ছিল, আয়াত অতি আবেগে বিবেকহীনতা প্রকাশ করলো ঠিক তখনই। ভাইয়া, নিশু তোমাকে পছন্দ করে। লাস্ট টাইম যখন বাড়িতে এলে তখন ক্রাশ খেয়েছিল। একটু আলাপ করো ওর সাথে, ওর খুব ভালো লাগবে। আমি 3 কাপ কফি নিয়ে আসি, থাকো। তৎক্ষণাৎ তৃষ্ণা নৈশির দিকে তাকালো। আর নৈশি তৃষ্ণার সহাস্য চোখ পানে থতমত খেয়ে যাওয়া মেয়েটির দিকে তাকিয়েই তৃষ্ণা বলল, 2 কাপ। আমার জন্য এনো না, আমি খেয়েছি সবে। বারান্দায় দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে আছে তৃষ্ণা আর নৈশি। কেউ কোনো কথা বলছে না। নৈশির খুব অস্বস্তি লাগছে, চলে যেতে চাইছে, কিন্তু সে মনে হচ্ছে ভদ্র স্বচ্ছ বাচ্চা, এভাবে সরে পড়া যায় না। জড়তা নিয়ে নৈশি 2 হাত একটি অপরটির সাথে খানিকটা ডলল, সামান্য কেশিয়ে উঠল। তৃষ্ণা তখন অবিলম্বে বড্ড ধীর গলায় বলে উঠল, তুমি কি আমাকে প্রপোজ করতে চাইছো? এনি হাও পারছো না? হেল্প করব? আর হ্যাঁ, তৃষ্ণা হচ্ছে ছেলের নাম।
নৈশির কাশির তেজ বাড়ল। তৃষ্ণা অনিমেষ তাকিয়ে আছে, ভাবভঙ্গি বেশ নির্বিকার। মেয়েটির প্রতিক্রিয়া দেখে সে বলল, জাস্ট কিডিং, কথা বলছো না বলে বললাম। এবার যেন স্বস্তি পেল সে, ছোট্ট করে দম ফেলে বলল, ও আচ্ছা। আবারও সব চুপচাপ। নৈশি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, এত ভালো বাংলা উচ্চারণ কি করে জানেন? শিখেছি, বাবা বাঙালি, এজন্য ছোট থেকেই সব জানি। কিন্তু বলতে পারতাম না, পরে কিছু কোর্স করি, ধীরে ধীরে শিখে যাই। আমার চেয়েও ভালো বলতে পারেন। তৃষ্ণা এদিক ওদিক তাকিয়ে শুধালো, প্রিয় ফুল কোনটা? ফুল ভালো লাগে না। ইন্টারেস্টিং। আপনার? সেম। কি ভালো লাগে? নিজেকে। অবসেট উইথ মাইসেলফ। আমিও। নৈশি তাকিয়ে থাকলো তার দিকে। তৃষ্ণা অন্যদিকে চোখ রেখেই বলল, পুরুষ মানুষকে এত দেখতে নেই, দেখলে কি সৌন্দর্য কমে যাবে? হাসি পেল তৃষ্ণার, ঠোঁট কামড়ে নিয়ে বলল, না। তবে জড়িয়ে যাবে মেয়ে। কিসে? মায়ায়। পুরুষ মানুষের প্রতি মায়া হয় ভয়ঙ্কর। সহজে নারীরা পুরুষের মায়ায় আটকায় না। একবার আটকালে জীবন চলে যায়, সে পুরুষকে ভোলা যায় না। নৈশি পিট পিট করে তাকালো। তখন আয়াত চলে এলো। তৃষ্ণার একটা কল আসায় সেও প্রস্থান ঘটালো। নৈশি সে বাড়িতে এলো না এর পরের 14 দিন। 15 দিনের মাথায় তার মা রুমে এসে জানায় তাকে দেখতে আসবে আজ। নৈশি অবাক হলো না। বিয়ের বয়স হয়েছে, অবশ্যই বিয়ে দিবে। তৈরি হয়ে নিল। বরাবরের মতো কানে বাজতে লাগলো সে কথাটি, এভাবে ঘুরো না মেয়ে। আচ্ছা, তার মনে কি এখনো ঘুরছে সে? কি যেন, কে জানে। মায়ের কথা মতো চটপটে রেডি হয়ে নিল। চাচাতো বোন তার হাতে চা সন্দেশের ট্রে ধরিয়ে নিয়ে বসার ঘরে এলো। নৈশি চুপচাপ ট্রে টেবিলে রেখে নতমুখী হয়ে দাঁড়ালো। পাত্রের ছোট কাকি তাকে সামনে বসার জায়গা করে দিলেন। নৈশি ভদ্র মেয়ে লোকের মতো করে বসলেন। আদতে সে তা নয়। ভদ্রমহিলাটা মিষ্টি হেসে জিজ্ঞেস করল, আম্মু কেমন আছো? নতমুখী হয়ে মিনমিন স্বরে বলল, আলহামদুলিল্লাহ। কথা থেমে গেল। এতক্ষণ আওয়াজটা চেনা লাগলো তার। চৌকিতে সামনে তাকালো। পাত্রের কাকি বেশি প্রিয় বান্ধবী আয়াতের মাকে বসে থাকতে দেখে সে যার পর নাই অবাক হলো। অবাকের রেশ কাটছে না। একপাশে গম্ভীর মুখ হয়ে তৃষ্ণা বসে বসে ফোন স্ক্রল করছে। নৈশির বিস্মিত নেত্রের সামনেই তার বিয়েটি ঠিক হয়ে গেল। তৃষ্ণা সবার অগোচরে তার বাবাকে ফিসফিসিয়ে বলল, একটু আলাদা কথা বলার ব্যবস্থা করো। আশরাফ সাহেবও ফিসফিসিয়ে বললেন, লজ্জাহীন ছেলে, বাপকে এসব বলে? ও পাশে তোর কাকাতো ভাই আছে, ওকে বল। ও কি আমার বউয়ের সাথে আমার কথা বলাটা ম্যানেজ করে দিতে পারবে? হেল্প লাগবে বড়দের। আমি এত দিক ঘুরে কেন বউয়ের কাছে যাব? তাই সোজা তোমাকে বললাম। চোখ মুখ কুঁচকে ফেললেন আশরাফ সাহেব। নৈশির আম্মু জিজ্ঞেস করলেন, ভাইয়া কোনো সমস্যা হচ্ছে? কুচকানোর মুখ শিথিল হলো আশরাফ সাহেবের। হেসে বলে উঠলেন, না না, বলছিলাম যে ছেলে মেয়েরা এখন একটু একান্তে বোঝাপড়া করে নিলে ভালো হয় না? প্রস্তাবে ওদিক থেকে ইতিবাচক সাড়া পেয়ে নৈশির সাথে তৃষ্ণাকে ছাদে একান্ত আলাপের জন্য পাঠানো হয়। মুখোমুখি দুজন দুটো চেয়ারে বসে আছে। কথা শুরু করলো তৃষ্ণা। ভালো লেগেছে? কথার একটা তাল প্রয়োজন ছিল। সে তালেরই অপেক্ষায় ছিল। ও পাশ থেকে কথা আসতেই ফুঁসে উঠল নৈশি। কি ভালো লাগবে? এটা কোনো ঘটনা ঘটিয়েছেন? আমি মাত্র কোনো ঘটনাকে কেমন লেগেছে তা জিজ্ঞেস করিনি। ওটা আমার ভালো লেগেছে। আমার ভালো লেগেছে মানে সব ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করেছি বর পছন্দ হয়েছে? বর? কার বর? তোমার বর। কে? আমি। আর কে? প্রলম্বিত শ্বাস ফেলে নৈশি নিজেকে শান্ত করার চেষ্টা করে দুহাত সামনে রেখে বলল, বিয়ে হয়নি? হ্যাঁ, হয়ে যাবে। দায় সারা কথাবার্তা তৃষ্ণার। নৈশি শুধালো, আমরা একে অপরকে চিনিও না, চিনে যাব। হঠাৎ এইসব লাইফ স্মুথলি চলে না। কিছু সময় ঘটনা এদিক ওদিক হয়, হঠাৎই হয়। কেন? আমাকে না তোমার খুব পছন্দ ছিল? ক্রাশ ছিল। লাইফে 2-4টা ক্রাশ কম বেশি সবারই থাকে। আপনাকেও ভালো লাগে? ভালো তো ভাই, পাকিস্তানি অ্যাক্টরদেরও কম লাগে না। তাই বলে বিয়ে করার স্বপ্ন দেখছি? একদমই না। আচ্ছা, কি আচ্ছা?
বাবাকে বলবো বিয়ের ডেটটা সামনের মাসের বদলে যেন সামনের সপ্তাহে রাখে। বউটা ঘাড় তেরামি করে পালিয়ে যেতেও পারে, আমার বউ বলে কথা। আজগুবি কাজে পারদর্শী অবশ্য সে হবে। পুরোই যাতা। নৈশির মুখমণ্ডল এখন সেন্টি মুজির মতো। কেবল জন্ডিস হয়নি বলে হলদেটা দেখাচ্ছে না। তৃষ্ণা ফোন বের করে বলল, তোমার কন্ট্রাক্ট নাম্বারটা দাও তো। কন্ট্রাক্ট নাম্বার কেন দেব? আচ্ছা লাগবে না, আমি শাশুড়ি আম্মুর কাছ থেকে ম্যানেজ করে নিব। তৃষ্ণা উঠে দাঁড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে। নৈশি হতবিহ্বল নেত্রে সেদিকে তাকালো। বর্ষা ও শরবতের একটা সম্মিলিত রূপ। বর্ষা ও শরতের সম্মিলিত একটা রূপ। এরূপ আকাশের নিচে একটা ছোট্ট নারী শরীর ভাবুক চোখে তৃষ্ণাকে দেখে যাচ্ছে। তাতে তৃষ্ণা আকস্মিকভাবে ঝুঁকে এসে নৈশির নাকের ডগায় আলতো করে চুমু খেলো। দূরে সরতে সময় নিল অনেকটা। ফিসফিসিয়ে বলল, তুমি আমার 52 তাস, শেষ দানেও আছি। তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। নৈশি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। হুঁশে আসতে আসতে তৃষ্ণা সেখান থেকে প্রস্থান ঘটালো। কথাগুলো কানে বাজতে লাগলো অন্তর্নিহিত কোনো এক সুরের মতো। কি বাজি ধরেছে কেবল তাই বুঝল না। ইদানিং নৈশির সাথে কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। জীবনটা কিভাবে যেন এগোচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। হুট করে তার এলোমেলো জীবনটা তৃষ্ণার আগমনে বিধ্বংসী আচরণ শুরু করছে। কখনো উল্টোচ্ছে, কখনো বা সব যাচ্ছে। এই তো সামনেই বিয়ে, তার তৃষ্ণার সাথে। সে তৃষ্ণাকে পছন্দ করে কেবল পছন্দই, আর কিছু না। কিন্তু যাকে নিয়ে নৈশি চিন্তা চেতনায় মেতেছিল বাস্তবিক পক্ষেই এখন তার কল এলো। নৈশি চিনতে পারল না। রিসিভ করে বলল, হ্যালো বলতে ওপাশ থেকে বলে উঠল, রাত 1:30, আর তুমি ঘুমাওনি? আমি কি ধরে নেব তুমি আমার অপেক্ষায় জেগেছিলে? তৃষ্ণা ভাইয়া? তৃষ্ণা। নাম্বার কোথায় পেলেন? শাশুড়ি আম্মু দিয়েছে। বিয়েটা ক্যান্সেল করে দিন। ত্রুটি বের করো। আমাকে বিয়ে না করার জাস্ট একটা কারণ দেখাও। তবে কি বিয়েটা ক্যান্সেল করে দেবেন? না, আমি সেই কারণটাই মুছে দেব। আপনাকে বিয়ে করার মতো কারণ নেই। নিঃসন্দেহে আপনি ভীষণ উপযুক্ত কেউ, নয়তো এত জলদি আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিত না। তবে ভালো লাগা নিয়ে এগোতে চাইছি না। ভালোবাসাও হয়ে যাবে, নট এ বিগ ডিল। ভালোবাসা এত সহজ না, এত সহজে হয় না। ওকে, না হলে না হবে। আপনি কি সত্যি বিয়েটা করতে চাইছেন? চাইছি। কেন? যে মেয়েটা ফুল পছন্দ করে না, আমার সেই মেয়েটাকে ভালো লেগে গেছে। যে মেয়েটা তীক্ষ্ণ নজরে আমার চোখের নীল তারাতে চোখ রাখতে ভরকে যায় না, তাকে আমার মনে গেঁথে গেছে। যেই মেয়েটার দৃষ্টি কৃষ্ণচূড়াকে পাশ কাটিয়ে আধার মেঘে গিয়ে থামে, সেই মেয়েটাতে আমার নিঃশ্বাস থমকেছে। আর শেষমেশ মেয়েটা মনের আঙিনায় ধীর পায়েতে ঘোরা শুরু করেছে। তাকে নিজের করে না পেলে বোধহয় লাইফে বড় কিছু মিস হয়ে যাবে। আমিই কেন? কারণ এটা তুমি। তবে হোক বিয়ে। তুমি কি খুশি নও যদি বলি না? আচ্ছা। কি? জীবনে যা যা চেয়েছি সব পেয়েছি, উপসে হোক কিংবা আপোষে। যা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ ছিল, তাও আমি নিজের করে নিয়েছি। আর তুমি তো বড়ই অনাকাঙ্ক্ষিত। পাবো না বলছো? আকাঙ্ক্ষিত। বিস্মিত কণ্ঠে নৈশি ফের বলে উঠল, হ্যাঁ, তবে আর কি। বিয়ের অ্যালবামে আমাদের ছেলে মেয়ের নিজের মায়ের মুখ কোমরা দেখে যখন শুধাবে, বাবাই মা মুখটা অমন করে রেখেছে কেন, তখন আমি তাদের তোমার কাছে পাঠিয়ে দেব। উত্তর রেডি করে রেখো এক্ষুনি। এখানটায় নৈশি থতমত খেয়ে গেল। খানিক পর শুধালো, আপনি কি জানেন আমার এর আগে আরও 3টা রিলেশন ছিল? জানতাম না। কেন? এখন তো জানলেন। হ্যাঁ তাই, কি হয়েছে? একটু রিয়্যাক্ট করলে কি আপনার জাত যাবে? ফুঁসতে ফুঁসতে বলল তা। তৃষ্ণা হেসে ফেলল। তারপর জানালো, প্রেম বুঝতে গেলে এরকম 2-1টা এক্সপিরিয়েন্সের দরকার আছে। আপনার এক্সপিরিয়েন্স আছে? আমি সময় পাইনি। পেলে করতেন? কেন নয়? হবু বয়ের সামনে এত খোলাখুলি এসব বলতে লজ্জা লাগছে না? লজ্জা শরম আগে থেকেই একটু কম আমার। কি দরকার বলো? আপনি কি আমার ব্যাপারে কিছুই জানেন না?
জানি। কি জানেন? এই যে যে তুমি 5 বছর বয়সে একবার হারিয়ে গিয়েছিলে, তোমাকে অনেক খুঁজেও কেউ পাচ্ছিল না। তুমি রাস্তা হারিয়ে ফেলেও কাঁদোনি। কোনো এক দোকানি মহিলার ফোন থেকে তোমার মাকে কল দিয়েছিলে। যেই বয়সে বাচ্চারা নিজের নামটা ছাড়া কিছু বলতে পারে না, সেই বয়সে তুমি পুরো ফ্যামিলি ডিটেলস জানিয়েছিলে। তোমার কাকাতো বোন প্রেম করে বাজে ছেলের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় তুমি বিরোধিতা করেছিলে, ফ্যামিলির হাতে তাদের ধরিয়ে দিয়েছিলে। স্কুল লাইফে একটা ছেলে তোমাকে টিচ করায় তুমি তাকে হসপিটালে অ্যাডমিট করিয়েছিলে, যে যে জন্য ভারী চকচকে একটা টিসিও পেয়েছিলে। এসব জানেন কি করে? বললাম না, জানি। আর কি জানেন? সব। তবে বললেন কেন আমার রিলেশনের ব্যাপারে জানতেন না? এমনি কি বলতে ইচ্ছে করছে তাই। আচ্ছা, আমার বয়ফ্রেন্ডরা আমাকে ছুঁয়েছে, এটা জানতেন? বাঙালি হয়েও বাংলা বাক্যে ভুল করো কেন নৈশ? ছুঁতে গিয়েছিল, ছুঁইনি। ইউ সেভড ইউর সেলফ। যদি ছুঁয়ে দিত তবে কি বিয়ে করতেন না? এ পর্যায়ে এসে তৃষ্ণা থামল। ফোনের ওপাশে বসে বসে সে সিগারেট ফুঁকছে। ধোয়া ওড়াতে আবার বলতে লাগলো করতাম না। নৈশি ভরকালো, থমকালো, কিছুটা নিন্দিত বোধও করলো। তৃষ্ণা থেমে থেমে বলে উঠল, আমি সেসব মেয়েদের দিকে তাকিয়েও দেখি না যাদের আত্মসম্মানবোধ তলানিতে, যারা পুরুষদের কথায় উঠবোস করে, শুতে বললে শুয়ে পড়ে। আবার তুমি তেমন নও। আমার নৈশ রাতের মতো গহীন। উকি দিতে গেলে আধার ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। সে রাতকে ছোঁয়াও যায় না। যদি বাতাস হয়ে যাই, পারলেও মিশে যেতে পারি। কে জানে কি। তৃষ্ণার মুখে নিজের নামের একটা আলাদা ধরন, নৈশ, শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল সে। নিশ্চুপতাতে ছেয়ে গেল একটাই কথা, ছেলেটা কথা জানে বটে। নৈশী প্রসঙ্গক্রমে শুধালো, কাল যে গানের কিছু লিরিক্স বলেছিলেন, কেন বলেছিলেন? গানটা আগের দিন শুনেছিলাম, ভালো লেগেছিল। সারা রাত কানে বাজছিল। তোমাকে চোখ মুখ কুঁচকে বসে থাকতে দেখে গানটা মনে পড়ল, গাইলাম। সুন্দর ছিল না? এটুকুই? হ্যাঁ, এটুকুই। বাহ, বাই এনি চান্স তুমি কি অন্য কিছু মনে করছো? বিব্রত হয়ে নৈশী শুধালো, অন্যরকম কি মনে করব? মনে করতেই পারো। উডবিকে নিয়ে মেয়েরা কত কি মনে করে। খুলে বলতে হবে? ওয়েট, তোমার এজ তো 20+, তাই না? বলাই যায়। শোনো, তৃষ্ণার এর পরের বলা বাক্যটাতে নৈশীর গাল গরম হয়ে দিল। ঠোঁট চেপে কিছুক্ষণ বসে থেকে বলল, আপনি কি জানেন, আপনি ভারী নির্লজ্জ, বেশরম এবং অতিমাত্রিক অসভ্য পুরুষ। জানি, নিজস্বতার বেলায় আমি ভীষণ রকমের অসভ্য পুরুষ। তুমি নতুন কিছু বলো। আশ্চর্য তো। ঘুমাবে না? হ্যাঁ, ফোন রাখুন, ঘুমাবো। তার আগে একটা গান শোনাই। শোনো। আমি কি শুনতে বাধ্য? অবশ্যই। কিসের বাধ্যকতা? আমি বলেছি বলে। নৈশী চুপ থাকলো। তৃষ্ণা সে ক্ষণে গুনগুন করে গান ধরল। যদি আকাশের গানে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না। ছি, অশ্লীল। নৈশী তৎক্ষণাৎ কলটা কেটে দিল। ঘুমানোর আগে তার ওষ্ঠকোণে দেখা গেল সুবিশাল এক হাসি। বিয়েটা হয়ে গেলে মন্দ অবশ্য হয় না। ঘটা করে তৃষ্ণা আর নৈশীর বিয়ে হয়ে গেল। রাতে নৈশী তৃষ্ণাকে এভাবে মুচকি মুচকি হাসতে দেখে ভ্যাবাচেকা খেল। শুধিয়ে উঠল, পাগলের মতো অমন করে হাসছেন কেন? তৃষ্ণা জবাবে তাও হাসে। নৈশী বিরক্ত হয়, রাগ দেখায়। আমার চেহারায় লেখা আছে, দেখা মাত্রই হাসুন, না হাসলে জরিমানা। কি হাসছেন কেন এত? হাসি কমিয়ে তৃষ্ণা বলল, তোমাকে কেউ বসে যে খুব অড লাগছে। আমি ভেবেছিলাম খুবই কিউট সুইট লাগবে, বাট লাগছে হট। এই বলে তৃষ্ণা আবারও হাসতে লাগলো। নৈশী গাল ফুলিয়ে বিছানার উপর বসল। তৃষ্ণা আবার বলল, গাল ফুলাচ্ছ কেন? নৈশ না, আদর লাগবে? আচ্ছা, কাছে আসো। আপনি কিন্তু আমাকে টিচ করছেন। হ্যাঁ, করছি তো। এতক্ষণে বুঝলে?
তৃষ্ণা হাসছে। নৈশী মুগ্ধ হয়ে সে হাসি দেখছে। যে পুরুষের হাসি সবসময় দেখা যায় না, সে পুরুষের হাসি দেখা মানেই জীবন ধন্য। নৈশীকে নিজের দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তৃষ্ণা এগিয়ে গেল। ঝুঁকে নৈশীর গালের এক পাশে হাত রেখে কপালে চুমু খেল। অনেকটা সময় নেই। নৈশী আবেশে চোখ বুজে ফেলল। তৃষ্ণা ওর চোখে চোখ রেখে তাকালো। আস্তে ধীরে বড্ড ফিসফিসিয়ে বলে উঠল, তুমি আমার। নৈশী মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়ায়। একই ভঙ্গি তো সেও বলে, নৈশ তোমার। তৃষ্ণা মুচকি হাসে। তার চোখ হাসে। নৈশীর মনে হচ্ছে তার গোটা জীবদশায় এর চেয়েও শান্তির কিছু সে দেখেনি। এর চেয়ে সুখময় কোনো মুহূর্ত আসেনি। মরণ সুখ লাগছে তার। তৃষ্ণার নীলাভ দেখে চোখে নৈশীর আধার কালো মন স্থির হয়ে রয়েছে অনেকক্ষণ। অকস্মাৎ তৃষ্ণা বলে ওঠে, তুমি আমার প্রেমিকা নও, চুলে নুইয়ে পড়া লাজুকলতা নও। তুমি বিনাশিনী, তুমি প্রলয়, তুমি বিধ্বংসী। তোমার চোখে আমি আমার ভয়ঙ্কর সুন্দর মৃত্যু দেখতে পাচ্ছি। বড় আকাঙ্ক্ষিত মৃত্যু, বড়ই নিদারুণ মৃত্যু। আর আমি স্বেচ্ছায় তা নিজের করে নিচ্ছি। স্বাগত জানাবেন নৈশ।